আমরা সকল রাজনৈতিক দল এবং জনগণ এখন পর্যন্ত ডক্টর ইউনূসকে তার সরকারকে সর্বতভাবে আমরা সহযোগিতা করে আসছি। দেশ এবং জাতির প্রয়োজনে উনি যখনই যাকে ডেকেছেন, রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, একসাথে ডেকেছেন, আলাদাভাবে ডেকেছেন, আমরা তার ডাকে আহ্বানে সাড়া দিয়ে এই সরকারকে সহযোগিতা করার জন্যে এখনও চেষ্টা অব্যাহত রাখছি। এমনকি ব্যতিক্রম একটি উদ্যোগ জাতিসংঘের জেনারেল অধিবেশনে উনি যখন চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতির মেন স্টেক হোল্ডারদেরকে উনি তার শপথ সঙ্গী করেছিলেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা জানেন আমি সেই সরকারের ডেলিগেশনের প্রতিনিধিত্ব করছিলাম। সবকিছুই মোটামুটিভাবে স্মুথলি আগাম ছিল এবং ইন্টারিম গভর্নমেন্ট এসে ডক্টর ইউনূস তিনটি ওয়াদা করেছিলেন জাতির সাথে। উনি বলেছিলেন যে আমি কতগুলো মৌলিক সংস্কার আনবো, দেশে রিফর্মস করব। উনি বলেছেন বিচারকে উনি দৃশ্যমান করবেন, স্বৈরাচার ফেসিবাদ পালিয়ে যাওয়া সেই ঘাতক এবং হত্যাকারীদের। এবং উনি বলেছিলেন উনি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করবেন নিরপেক্ষভাবে, এবং সে মোতাবেক সংস্কারের জন্য উনি কতগুলো কমিটিও করেছিলেন এবং সব কমিটির সুপারিশের পরে উনি একটা ন্যাশনাল কনসেনসাস কমিটি নামে একটা অ্যাফেক্স বডি করেছিলেন এবং সরকারের পক্ষ থেকে অনেকগুলো রিফর্মস প্রস্তাব নিয়ে সেই কমিটিতে আলোচনা শুরু হয়। 31টি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করে। আমরা মাসের পর মাস 31 দলের নেতারা একসাথে বসে আলাপ আলোচনা করেছি এনসিসি নেতৃত্বে, এবং অনেকগুলো রিফর্মসের ব্যাপারে সর্বসম্মতভাবে ঐক্যমত হচ্ছে, যেটার সংখ্যা 60-এর উপরে, এবং প্রায় 20টি মৌলিক বিষয় যেখানে কেয়ারটেকার সরকারের ব্যাপারে কথা আছে, যেখানে প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন না প্রধানমন্ত্রীর পদে, সে অ্যামেন্ডমেন্টটা ছিল। একটি দলের প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হতে পারবেন না, কারণ এরকম হলে সমস্ত ক্ষমতা একজনের কাছে পঞ্জীবিত হয় এবং ঈশ্বরের শাসক হয়ে ওঠেন। সুতরাং যাতে করে আর কোনো শরীর শাসন ফেসিবাদ তৈরি হতে না পারে, সেজন্য এই ক্লসটিকেও সেখানে বিশেষ আলোচনা আনা হয়েছিল। কতগুলি সাংবিধানিক বডি আছে আপনারা জানেন, যেমন দুর্নীতি দমন কমিশন আছে, ইলেকশন কমিশন আছে, পিএসসি আছে, তারপরে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে। এগুলোকে আমরা সাংবিধানিক রূপ দেওয়ার জন্য ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল নামে একটা প্রস্তাবনা ছিল। এরকম অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এবং প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আমরা অনেক প্রস্তাব নিয়ে এসেছিলাম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কারণ আপনারা জানেন যে এখনকার কনস্টিটিউশনের প্রেসিডেন্ট জাস্ট একটা ফিগার হেড। এক প্রেসিডেন্ট তো আফসোস করে বলেছিলেন যে ফিতা কাটা আর কবর জিয়ারত করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আমরা এই পদটিকেও কিছুটা ক্ষমতা দিয়ে একটা ব্যালেন্স করতে চেয়েছিলাম, এবং এ নিয়ে দীর্ঘ আলোচনার পরে আমাদের ভিতরে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয় এবং কমিশন এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। কোনো কোনো বিষয়ে 31টি দলের ভিতরে 29টি আমরা একমত, 2টা দল বিপরীত ছিল। কোথাও আমরা 26টি দল একমত ছিলাম, 5টি দল বিপরীত করেছে। কিন্তু সারা দুনিয়ার সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া, যে মেজরিটি যেটা করবে সেটাই তো সিদ্ধান্ত হিসেবে আসবে, এর আগে ডিফারেন্স থাকে। কিন্তু এবারের কোনো সিদ্ধান্তই সিম্পল মেজরিটিতে হয়। মিনিমাম যেটা সিদ্ধান্ত হচ্ছে সেটা হচ্ছিল কমপক্ষে 75% উপস্থিত সদস্যরা যখন একমত হয়েছিল, এবং সেই হিসাবে
কনসেনসাস কমিশন আপনারা জানেন একটা চার্টার ঠিক করছে, যে সমস্ত অ্যামেন্ডমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে, যেগুলোকে আমরা সংক্ষেপে বলেছি জুলাই চার্টার। এবং এই জুলাই চার্টারের ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি এবং একটা অনুষ্ঠানের ভিত্তিতে মাধ্যমে আমরা কিন্তু সব দল সাইন করেছি এনসিপি ছাড়া। সেখানে বিএনপি সাইন, আমার পাশেই সিটটাই ছিল ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমরা সেটা সাইন আপ করেছি। এখানে সকলে মিলে এটাকে কিভাবে আইনি ভিত্তি দেওয়া যায় তার উপরে দিনের পর দিন কাজ হয়েছে। বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হয়েছে, আমরা আমাদের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করেছি। সব বিশেষজ্ঞরা দিন রাত পরিশ্রম করে একটি জায়গায় একমত হয়েছে যে একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে এটাকে গ্রহণ করা হবে এবং এটার উপর একটা গণভোট হবে। গণভোটের পরে যে নির্বাচন হবে সেই নির্বাচন যে পার্লামেন্ট হবে, এটা কিছুদিনের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং জেনারেল অ্যাসেম্বলি এই দুটি দায়িত্ব পালন করবে। এবং সেই জন্য 270 দিনের একটা টাইমকে প্রস্তাব করা হয়েছে, যে 270 দিনের ভিতরেই এটাকে জেনারেল অ্যাসেম্বলি অ্যাজ এ কনস্টিটিউশন এটাকে সংবিধানে অ্যাডপ্ট করবে এবং তারপরে এটা সাংবিধানিক ভিত্তি অনুসারে অ্যাক্টিভিশনে চলে যাবে। সেখানে একটা ইম্পিউরিটি ক্লজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কোনো দল যদি মেজরিটি পায় এবং তারা যদি একটি বাস্তবায়ন না করে এবং যেন তেন এদিক ওদিক করতে করতে যদি 5 বছর কাটিয়ে দেয় তাহলে তার এটা হলো না। সেজন্য বলেছেন ওনারা 9 মান্থস 270 পঞ্জিকার দিন এর ভিতরে এটা করতে হবে, আর যদি না করে এটা স্বয়ংক্রিয়ভাবেই অ্যাকসেপ্টেড হয়েছে বলে ধরা হবে। এরকম বিধান সারা দুনিয়াতে আছে। সব ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। তারা এতদিন ধরে কমিটিতে থেকে সব বলে যেটা আমরা এখন মানি না, এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে। কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে, তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ হয়? এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না চায়, তাহলে তাদের কমপক্ষে দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমরা এটাকে বয়কট করছি। তো তখন বিএনপি ছাড়াই যদি হইতো নাহলে হতো না। কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় 10 ঘন্টার চেয়ে কম কথা বলে নাই সব যোগ করলে। আমাদেরকেও একসাথে করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস, এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল, এবং তারা অন্যায়ভাবে এই সরকারের উপরে চাপ সৃষ্টি করে।